Just look at that. Wow. कितने घर होंगे इधर? খাবি কি, চালেই মরে যাবি। ছুটির ফাঁকে দুদিন পাহাড় ঘেরা নদীর ধারে, তাও আবার ডুপ্লে কটেজে। সাউন্ডস ইন্টারেস্টিং? চলে এসো আমাদের সঙ্গে। পাহাড় বেয়ে এঁকে বেঁকে নেমে এসেছে এক নদী, যেমন উচ্ছল তেমনই তার গর্জন। সেই নদীর ওপরেই কে জানে কবেকার কাঠের একটা পুল। এই পুল পেরিয়ে পৌঁছানো যায় দূরের ওই গ্রামে। আচ্ছা, নদীর ধারে কাদের ওই বাড়িটা? ওখানে যাওয়া যায়? যাবে নাকি? হ্যালো বন্ধুরা, অফবিট হিমাচল সিরিজের আরো একটা নতুন পর্বে আবার তোমাদের স্বাগত। শানগড়ের মেডো, পাইনের বন, মনু ঋষির মন্দির সবই তো তোমাদের আগে দেখিয়েছি। আজ তোমাদের বলবো সেঞ্জ নদীর কথা। সেই নদী যার নামেই এই উপত্যকার নাম হয়েছে সেঞ্জ ভ্যালি। হেঁটে ঘুরবো ছোট্ট একটা হিমাচলি গ্রামে যার নাম বিহালি। সঙ্গে থাকবে সেঞ্জ নদীর ধারে আমাদের ছবির মতো সুন্দর কটেজের গল্প। যদি গল্প শুনতে ভালোবাসো তাহলে পর্বটা শেষ পর্যন্ত দেখতে ভুলো না। পোশাকি নাম সেঞ্জ রিভারসাইড কটেজেস। মানে নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো যে যদি নদী ভালোবাসো আর সেঞ্জ নদীর সঙ্গে সারা দিন গল্প করতে চাও তাহলে এর চেয়ে ভালো প্রপার্টি তোমরা কিন্তু খুঁজে পাবে না। কটেজ তো তোমাদের ঘুরিয়ে দেখাবই, তবে তার আগে যে কারণে এখানে আসা সেই সেঞ্জ নদীকে তো ভালো করে দেখো। জুলাই থেকে সেপ্টেম্বর মানে বর্ষাকালের সময়টুকু বাদ দিলে বছরের বাকি যে কোনো সময়ই সেঞ্জে আসা যায়। নভেম্বর থেকে মার্চ ভালোই ঠান্ডা থাকে, ডিসেম্বর জানুয়ারিতে রীতিমতো বরফ পড়ে, তবে এপ্রিল মে মাসও পর্যটনের সিজন। আমরা এসেছি অক্টোবরের মাঝামাঝি। দিল্লি, চণ্ডীগড় বা মানালি থেকে সহজেই সেঞ্জে পৌঁছানো যায়। চণ্ডীগড় থেকে মানালির পথে 1.5 ঘন্টা আগে নামতে হয় অট টানেলে। অট থেকে বাস বা ভাড়ার গাড়ি সহজেই পাওয়া যায়। প্রতিদিন নির্দিষ্ট ইন্টারভেলে হিমাচল পরিবহনের 4টে বাস সেঞ্জে আসে। বাসটাই সবচেয়ে সস্তায় পুষ্টিকর অপশন। এছাড়া গাড়ি ভাড়া করেও আসতে পারো। অট থেকে সেঞ্জ ভাড়া গাড়িতে 1000 থেকে 1500 টাকা লাগে। তবে পর্যটনের দিক থেকে সেঞ্জ ভ্যালি এখনো যথেষ্ট অফবিট। তোমরা কিন্তু এখানে আসার শেয়ার গাড়ি পাবে না। আমরা সেঞ্জে এসেছি শানগড় থেকে। তোমরা যদি হিমাচল রোড ট্রিপের ওই পর্বটা এখনো না দেখে থাকো তাহলে লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। কবি লিখেছিলেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, আর এখানে এসে মানে সেঞ্জে এসে মনে হচ্ছে এমন ব্রিজটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। চলো।
ডেকে লও, ফিরায় না জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। আমরা যেদিন প্রথম সমতল থেকে পাহাড়ে উঠছি সেদিন তোমাদের জায়গায় জায়গায় বিয়াস নদী দেখিয়েছিলাম, আর অট টানেল থেকে এই রাস্তাটা যখনই ঘুরে গেল তারপরে দেখিয়েছিলাম সেঞ্জ, বিয়াস আর তীর্থান নদীর সঙ্গম। এই সেই সেঞ্জ রিভার, সেঞ্জ ভ্যালিটাই পুরো যাকে কেন্দ্র করে। আর এই সেঞ্জ নদীর বিভিন্ন ধারে ধারেই ছোট ছোট সব গ্রাম। এই সেঞ্জ নদীকে কেন্দ্র করেই কিন্তু এখানকার মানুষের পুরো জীবনযাত্রা চলে। কাজেই তোমরা এখানে এলে সেঞ্জ নদীর ধারে অন্তত কিছুক্ষণ সময় কাটাতে ভুলো না। আর সেই যে ড্রাইভ ব্লগটা যেটার কথা বলছিলাম সেটা মিস করে গিয়ে থাকলে সেটার লিঙ্ক ওপরে আই বাটনে আর নিচে ডেসক্রিপশন বক্সে দেব। হিমাচলি ভাষায় সেন্ট শব্দের অর্থ সাধু বা তপস্বী। পশ্চিম হিমালয়ের পিন পার্বতী উপত্যকায় আছে রক্তিসার গ্লেশিয়ার। সেখান থেকেই উৎপত্তি হয়েছে জিভা নালার। সানসার পৌঁছতে পৌঁছতেই তা রূপ নিয়েছে সেঞ্জ নদীর। এই নদীর নামেই নাম রাখা হয়েছে গোটা ভ্যালির। এখন সেঞ্জকে যে মেজাজে দেখছো, মাসখানেক আগেই তার রূপ একেবারে অন্য ছিল। বর্ষায় আরো খরস্রোতা হয়ে যায় সেঞ্জ। এই পুলটা কত বছরের পুরনো কেউই সঠিক বলতে পারলেন না। দুদিকে পাথরের সিঁড়ি, মাঝে কাঠের পাটা আর রেলিং। তবে হাওয়ার দাপটে চলাচলের সময় বেশ কাঁপে। পুল পেরোলেই ওপাশে বিহালি গ্রাম। कितने घर होंगे इधर? वो 2-3 बार है। बस मतलब पूरे गांव में? यहाँ उठेंगे और बाकी तो और कुछ भी है? अच्छा। कुछ तो और भी है। বলতে গেলে হিমাচলের অজ পাড়াগাঁ, মানে 12 ঘর এক উঠোনো নয়, সাকুল্যে 5-6 ঘর হবে। সারাদিন ধরে শুধু নদীর আওয়াজ আর পাখির ডাক, ঝিঁঝি, আর সেই সঙ্গে প্রচুর সবজি, ফল, মূল প্রকৃতি একেবারে ঢেলে দিয়েছে। এই হচ্ছে বিহালি, হিমাচলের বিহালি। তবে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের বলি, এই বিহালি কিন্তু এখানে একলা নয়। হিমাচলে টোটাল এরকম 3-3টে বিহালি আছে, যার প্রত্যেকটার সঙ্গে আবার একটা করে সারনেম যুক্ত। সেগুলো বলতে গেলে দাঁত ভেঙে যাবে। এই বিহালি এমন একটা গ্রাম, যে গ্রাম সারাদিন সেঞ্জের সঙ্গে সময় কাটায়। পুল পেরিয়ে ডান হাতে পায়ে চলা পথ ধরেছি। একটু এগোতেই গোয়াল। দেখতে দেখতে ঢুকে পড়েছি বিহালি গ্রামে। এ যেন টাইম মেশিনে 100 বছর আগের হিমাচল প্রদেশ। হাতে গোনা কটা বাড়ি, সবকটাই পাথর আর কাঠ দিয়ে তৈরি। নিচু হাইটের দোতলা, সামনে লম্বা বারান্দা। আমাদের দেখেই উঁকে দিল কৌতূহলী মুখ। অল্প সময়ে দিব্যি জমে গেল আলাপ পর্ব বাড়ির মহিলা আর খুদে সদস্যদের সঙ্গে। ওদের এখন স্কুল ছুটি। हमारे उधर आग गिरती है, इतना गर्मी होता है। যে কটা বাড়ি, সবাই শুনলাম দূর সম্পর্কের আত্মীয়। এখানে জীবন জীবিকা বলতে চাষ, নয়তো গরু ভেড়া প্রতিপালন। পাহাড়ের গায়ে ধাপে ধাপে চাষ হয়। কারো বাড়ির লাগোয়া খেতে ভুট্টা, কোথাও বাগানের লঙ্কা সবে তুলে রোদে দেয়া হয়েছে। খাবি কি, চালেই মরে যাবি। টমেটো, ক্যাপসিকাম, স্কোয়াশ, বেগুন সবই অর্গানিক উপায়ে চাষ হয়। গ্রামের 2টো বাড়িতে বাইক আছে, তবে সেটা গ্রাম অবধি আসে না, সারা রাত রাস্তার ধারেই থাকে। পুলের ওপারেই বাকি পৃথিবী। বাস রাস্তা, বাজার, ওষুধের দোকান, একটু হাঁটলেই বাচ্চাদের স্কুল।
हाँ हाँ बढ़िया है। शाम को खाना ठीक था। বহুত আচ্ছা থা। এটা দুর্দান্ত পরোটা খাচ্ছি, মিক্সড পরোটা, মানে গাজর, আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম সব রকম সবজি আছে, তার সঙ্গে এই এটা একটা অদ্ভুত সুন্দর আচার বানায়, সেই আচারটা আছে Homemade. হোমমেড, হ্যাঁ এখানেই বানায়। আচ্ছা, হ্যাঁ দারুণ। এটা বানিয়েছেন তিনি হচ্ছেন এই প্রপার্টির যিনি ওনার, মানে কাবুজি, তার দাদা। কাব্বু, কাব্বু বললেই উনি বলেন কাব্বু। ওর দাদা, ওরা দুজনে মিলেই পুরোটা চালান, ম্যানেজ করেন, কিচেনে রান্না করেন, অসাধারণ রান্না। ও, এটা ওর দাদা যে খাবার বানায়। ও আর সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে, দেখো আলুর পরোটা বা বিভিন্ন রকম পরোটা সে তো পাহাড়ে বেড়াতে এসে আমরা প্রায় খাই, হুম, কিন্তু যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই সেটিংসটা। সেই কবে থেকে ইচ্ছে ছিল পাহাড়ে গিয়ে নদীর ধারে থাকবো, কাঠের কটেজ হবে, বড় বড় জানলা থাকবে আর একটা ব্যালকনি, সামনে দিয়ে সারাদিন বয়ে যাবে পাহাড়ি নদী। সেঞ্জ রিভারসাইড কটেজ একদম ওই ক্যালেন্ডারের ছবির মতো, সামনে সুন্দর একটা লন, গেটের ভেতরেই গাড়ির পার্কিং, সব মিলিয়ে এখানে 3টে কটেজ, প্রতিটাই ডুপ্লে। তোমরা এখানে থাকতে চাইলে অনলাইনেই বুক করতে পারো, যোগাযোগের নাম্বার ভিডিও ডেসক্রিপশনেই রইল। চলো এবার রুমের ভেতরটা দেখাই। এখানে কিন্তু প্রত্যেকটা রুমই দোতলা অ্যাটিক কটেজ এবং প্রত্যেকটাতেই 2টো করে ডাবল বেড আছে, যার মধ্যে ঢুকেই যেটা চোখে পড়ে নিচের তলার ডাবল বেডটা। এই ডাবল বেডে 2জন অ্যাডাল্ট আর সঙ্গে 1জন বাচ্চা থাকতে পারে। বিছানার পাশেই যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে একটা ড্রয়ার এবং জিনিসপত্র রাখার জায়গা, তার সঙ্গে বেশ কিছু প্লাগ পয়েন্ট আছে। আর এদিকে এই জায়গাটাতে একটা তোমার জিনিসপত্র রাখার জায়গা আছে তাক করা, যেখানে নিচে ওরা কম্বলগুলো রেখেছেন। প্রত্যেকটা রুমেই এভাবে বিছানার ঠিক উল্টো দিকে প্রকাণ্ড একটা জানালা আছে, সেখান থেকে দুর্দান্ত ভিউ পাওয়া যায়। আর তারই সঙ্গে তার পাশে রয়েছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আর মাঝখানে একটা টেবিল। এই টেবিলটা সময়ে সময় কফি টেবিল হতে পারে, ডিনার টেবিল হতে পারে, ব্রেকফাস্ট করতে পারো পিঠে রোদ নিয়ে, আবার বসে একটা সারাদিন অন্য কিছু না করে বই পড়েও কাটিয়ে দিতে পারো। দোতলায় ওঠার আগে যে ছোট্ট জায়গাটা, সেটাও এত সুন্দর করে ইউটিলাইজ করা, পুরো দেওয়াল জুড়ে 3খানা ফটো ফ্রেম সাজিয়ে রাখার জন্য। আর এই পুরো বাড়ি মানে কটেজগুলো কিন্তু তৈরি হয়েছে কাঠ আর পাথর দিয়ে, আর ভেতরে আছে মাটির প্রলেপ। এর কারণটা হচ্ছে যাতে শীতকালে জায়গাটা গরম থাকে আর গরমকালে ঠান্ডা থাকে, মানে গরমটা খুব বেশি না লাগে। এই মাটির প্রলেপটা কিন্তু এরা ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে নিজে হাতে দিয়েছেন। সেই ছোট্ট ছোট্ট ছোঁয়াগুলো পুরো প্রত্যেকটা কটেজের ডিজাইনেই বোঝা যাচ্ছে। আর এইখানে তৈরি হয়ে নেওয়ার জন্য একটা কিন্তু পুরো ফুল লেংথ মিরর দেওয়া আছে। চলো এবার ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমের বাইরে সব জায়গাতেই ওরা একটা করে স্লিপারও দিয়ে দিয়েছেন। আর ওয়াশরুমটা পুরোপুরি হিমাচলীদের বাড়ির বাথরুমগুলো নাকি পাথরের তৈরি হয়, তো ওরাও সেটাই রেখেছেন। এটা খুব ট্র্যাডিশনাল কিন্তু আধুনিক প্রযুক্তির সবকিছুই আছে। এখানে গিজার আছে, সারাক্ষণই গরম জল পাওয়া যায়, সুইচ ভেতরেই আছে। গরম এবং ঠান্ডা জলের ট্যাপ আছে। এদিকে বেসিন আছে। বেসিনের পাশে ওরা কিছু টয়লেটরিজ দিয়েছেন, ডেন্টাল কিট আছে, শ্যাম্পু আছে, বডি ওয়াশ আছে, হ্যান্ড ওয়াশ আছে। এখানে একটা হ্যান্ড টাওয়েল দেওয়া আছে। ওয়াশরুমের ডান দিকটায় হচ্ছে কোমোড, তার সঙ্গে এই ওয়াশরুমে একটা এক্সস্টও আছে, একটা বেশ বড় জানালাও আছে।
চলো এবার তোমাদের এই অ্যাটিক কটেজের দোতলাটাই নিয়ে যাই, তার জন্য কিন্তু একটা কাঠের সিঁড়ি করা আছে। উপরে উঠেই এই জায়গাটাও বেশ মানে ছড়ানো, আর এখানে সেই বিছানাটা যেটা বলছিলাম যে প্রত্যেকটা কটেজেই 2টো করে ডাবল বেড। এই রুমে আসলে কিন্তু 4 জন অ্যাডাল্ট থাকতে পারেন, সঙ্গে আরও ছোট বাচ্চা কেউ থাকলে থাকবে। আর অ্যাটিক কটেজের ওপর তলাটা পুরোটাই কাঠের, যাতে ঠান্ডাটা খুব ভালো করে আটকায় সেই ব্যবস্থাই করা এখানে। আর এই দিকটা যদি দেখো, বেশ একটা কার্পেট পেতে বসার জায়গা করা আছে, মানে একটা 4 জন একসঙ্গে এলে বেশ খেলা টেলা, গেমস, তাস অনেকেই খেলেন, আড্ডা মারা, গান বাজনা করা, গিটার বাজিয়ে, এগুলো দারুণ হবে এখানে। আর প্রত্যেকটা অ্যাটিক কটেজেই এই বসার জায়গাটার পাশে একটা দরজা কাম জানালা করা আছে পেল্লাই সাইজের, যেখান থেকে ভিউ পাওয়া যায়। এখানে আরও একটা বড় আকর্ষণ আছে, সেটা দেখাবো। তবে তার আগে একটা কথা বলি, গ্লোবাল ওয়ার্মিং এটা দেখে এটাই মনে হচ্ছে, পুরো হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড সব জায়গায় এবারে গ্রীষ্মকালে এত গরম পড়েছিল। 2024-এই প্রথম সব জায়গাতে ফ্যানের একটা করে কনসেপ্ট রাখতে হয়েছে। রুমে না আলো ঢোকার জায়গা প্রচুর, ওদিকে একটা দেখালাম, 3 দিকে দরজা বা জানালা বড় বড়। এই দিকটাতে এখানেই কিন্তু পাহাড় থেকে সকালের প্রথম সূর্যের আলোটা এসে পড়ে এই বিছানাটায়, এদিকে আসলে নদীটা। আর ওই পাহাড়ের বাড়িগুলোয় বা কটেজগুলোয় স্কাই রুফের বা স্কাই উইন্ডোর যে কনসেপ্টটা, সেটা হচ্ছে এটা। এবার চলো এদিকে যাই। আচ্ছা, এখানে একটা দরজা আছে, বাইরে একটা পার্সোনাল, সব কটেজই ব্যালকনি মতো, এই পর্দাগুলো ভেলক্রো দিয়ে খুলে দেওয়া যায়, সেটাও খুব হ্যান্ডি একটা ব্যাপার। এসো এবার বাইরেটাই যাই, চলো এবার এই ব্যালকনিটা একটু দেখাই। পুরো ব্যালকনিটা না সবুজ কার্পেটে মোড়া, দুদিকে 2টো বিন ব্যাগ দেওয়া, আর মাঝখানে ছিল ছোট্ট একটা টেবিল কাম স্টুল, যেটা প্রদীপ্ত নিয়ে বসে পড়েছে শ্যুটটা করবে বলে। তবে এই জায়গাটা এত আরামদায়ক, মানে রোদটা আমার গায়ে লাগছে পরেই যেন একটা আরাম লাগলো। দুপুর বা বিকেলে এখানটায় বসে একটু আড্ডা মারা, বই পড়া, আর এই পাহাড় আর গাছ দেখা, উফ, এখানটাতে আরেকদিন থাকতে পারলে না ভালো হতো মনে হচ্ছে। এখানে প্রত্যেকটা অ্যাটিক কটেজে 4 জন করে থাকতে পারেন অ্যাডাল্ট সর্বাধিক। আর এর প্রত্যেকটার ভাড়া যদি তোমরা জানতে চাও, অফ সিজন আর সিজন দুভাবে ওঠানামা করে, জানো তোমরা। অফ সিজনে এই অ্যাটিক কটেজগুলোর প্রতি রাতে ভাড়া হচ্ছে 3,500 টাকা, আর সিজনে সেটাই কিন্তু 4,500 টাকা হয়ে যায়। আর এটা কিন্তু শুধু থাকার, এর পাশাপাশি খাওয়াটা আলাদা। এতক্ষণে তো জেনেই গেছো আমরা যেখানে রয়েছি এখান থেকেই দেখা যায় সেঞ্জ নদীর পুলটা। যদি স্লো ট্রাভেল পছন্দ করো, তাহলে একটা বই হাতে পেলেই এই হ্যামকে দিব্যি কেটে যাবে আস্ত একটা বেলা। এপাশে কিচেন, রান্নার স্বাদ দুর্দান্ত। কাল রাতের কড়াই চিকেনের স্বাদ এখনো জিভে লেগে আছে। পাশেই টেবিলে খাওয়া যায়, নয়তো লনে ছাতার নিচে বসেও ব্রেকফাস্ট লাঞ্চ করতে পারো, কিংবা রুমেও খেতে পারো। শানগড়ের সন্ধ্যেবেলাগুলো ছিল একদম অন্যরকম। ইনফ্যাক্ট মধ্যরাতে বনফায়ার জ্বালিয়ে, গিটার বাজিয়ে গান বাজনা করেছিলাম আমরা, গান শুনিয়েছিল নবীন ভাই। আর সেঞ্জে আবার লাইভ মিউজিকই হচ্ছে, কিন্তু গান শোনাচ্ছে নদী।
দুটো দুরকম অভিজ্ঞতা, কোনোটাই মিস করার মতো নয়। আর তোমরা যদি আমাদের শানগড়ের সেই ভ্লগটা না দেখে থাকো, তাহলে লিঙ্কটা ওপরে আই বাটনে, নিচে ডেসক্রিপশনে থাকলো। এই ভ্লগেও এখনও অনেক কিছু আছে, দেখে তারপর ওখানে যেও। I ain't afraid of the dark. 'Cause once you let the light in, you won't see the beautiful stars shining down from afar. No, I ain't afraid of the dark. I don't mind the rain, bringing life back. We can breathe again when dealing with the pain. এই সেঞ্জ রিভারসাইড কটেজেসে আমাদের কিন্তু একটা টেম্পোরারি আলাদা ওয়ার্ক স্টেশন হয়েছে, আর সেই ওয়ার্ক স্টেশনটা কিন্তু টপ ফ্লোরে। চলো দেখবে। এই সিঁড়ি দিয়ে ওপরে এসেই দেখি রীতিমতো কর্মকাণ্ড চলছে। একজন প্রায় ল্যাপটপ খুলে দোকানপাট সাজিয়ে বসে পড়েছেন। সেটা কি হচ্ছে চলো দেখি। আসলে তোমরা আমাদের ব্লগ যেভাবে দেখো, সব সময় তো ব্লগগুলো সেভাবে শ্যুট হয় না। এই মুহূর্তে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে, আজ বেসিক্যালি দুটো ব্লগ শ্যুট হয়েছে আমাদের। একটা তোমরা দেখে নিয়েছো আগে, দুটোই তোমরা দেখে নিয়েছো আগে, মানে শানগড়ের মেডোর পোর্শনটা, আর একটা হচ্ছে তার সঙ্গে সেঞ্জের জার্নির পোর্শনটা। এবার সেগুলোকে, এবং শ্যুট হয় মাল্টিপল গ্যাজেটে, 3 থেকে 4 রকম গ্যাজেটে আমাদের শ্যুট হয়। এবার সেগুলো সব একসঙ্গে থাকলে তো এডিট করার সময় ভীষণ ঝামেলা হবে। পুরো জিনিসটাকে বসে সর্ট করা, এবং তারপর আসবে চেক করার পোর্শনটা। তো এখন শুধুমাত্র ফোনে যেটুকু শ্যুট হয়েছে সেটুকু আমি সর্ট করে আলাদা আলাদা ফোল্ডারে দিচ্ছি। তারপর বাকি গ্যাজেটসগুলো হবে, তারপর আমি আর প্রদীপ্ত একসঙ্গে বসে সেই জিনিসটা চেক করব। কোথাও কোনো সমস্যা হলে পরে রিশুটও করতে হয় কিছু কিছু, যদি অপশন থাকে তো। আর এইগুলো করার পর কিন্তু প্রদীপ্ত আবার আমরা এখন যেখানে আছি সেখানের বাইরের অংশটা শ্যুট করবে। এখন ঘড়িতে বাজে অলরেডি 8টা 1, মানে সকালটা শুরু হয়, রাতে কখন শেষ হবে তার ঠিক থাকে না। চলছে এভাবেই। Getting old don't bother me, 'cause with eyes that spin through life, it's so much easier to see who I am and who I wanna be. No, getting old don't bother me. এখান থেকে খুব সহজেই ঘুরে নেওয়া যায় পুরো সেঞ্জ ভ্যালি। বেহালি গ্রাম তো দেখলেই। এখান থেকে শানগড়ের দূরত্ব 15 কিলোমিটারও নয়, গাড়িতে ঘন্টাখানেক লাগে। এছাড়া কাছে পিঠেই অনেক স্পট। ছোট্ট হাইকে একটা ঝর্ণায় যাওয়া যায়। রয়েছে ইউনেস্কো হেরিটেজ সাইট দ্য গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কের প্রচুর ট্রেক রুট। তবে সন্ধে নামলে খুব বেশি কিছু করার থাকে না, তখন কটেজের মতোই গোটা লন ঝকমক করে আলো। কান পাতলে শুধুই সেঞ্জ নদীর শব্দ আর ঝিঁঝির ডাক। অক্টোবরের সেই রাতে আমাদের ডিনারের মেনুতে ছিল রাজমা চাওয়াল। হিমাচলের এই অঞ্চলে রাজমার স্বাদই আলাদা। That's the way it goes. Life will teach you what you need to know. এরপর তোমাদের নিয়ে যাব টুইন টাওয়ার দেখাতে। থাকবে রায়লা গ্রাম, আর এমন এক স্বর্গীয় সানসেট যা শুধু হিমাচল নয়, গোটা বিশ্বের ট্রেকারদের মুখে মুখে ফেমাস হয়ে উঠছে। তবে তার জন্য অবশ্যই ফলো রাখতে হবে এই চ্যানেলটা। ফিরে আসতে হবে অফবিট হিমাচল রোড ট্রিপ সিরিজের পরের পর্বে। তার আগে বলো, আজকের এই পর্বটা তোমাদের কেমন লাগলো? কমেন্টে লিখতে ভুলো না কিন্তু। আর সঙ্গে জানিও হিমাচল সিরিজ তোমাদের কেমন লাগছে।
যে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নম্বরে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যত বেশি করে পারো শেয়ার করো। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। যদি আগেই সাবস্ক্রাইব করা থাকে তাহলে বেল আইকনে ক্লিক করে চেক করে নিও অল নোটিফিকেশন এনেবল আছে কিনা। আমাদের বেড়ানোর সব টাটকা আপডেট পেতে চোখ রাখো ইনস্টাগ্রাম আর ফেসবুকে, ওখানেও লাইক ফলো করে নিও রেকর্ডিং মোড। আজ এটুকুই, আবার ফিরছি খুব তাড়াতাড়ি।